আজকের বিষয়বস্তু হচ্ছে একটা পিচ ডেকের গঠন কীভাবে হয়। আমরা এটাকে বলছি অ্যানাটমি অফ এ পিচ ডেক। এখানে আমরা দেখব যে একটা পিচ ডেক আসলে কী কী কম্পোনেন্ট দ্বারা একটা ভালো পিচ ডেক হয়, কী কী স্টাইল এবং নর্মস এবং ফলো করলে একটা পিচ ডেককে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এই ব্যাপারগুলো আমরা দেখব। একটা পিচ ডেককে হওয়া উচিত সহজে বোঝা যায়, সিম্পল, এবং যা বলতে চাচ্ছি তা যাতে ওখানে উপস্থিত থাকে। একটা পিচ ডেক আমরা কী বলতে পারি, সহজ পাঠ্য স্পষ্ট হতে হবে। সিম্পল বলতে বোঝাচ্ছি আমরা সহজ এবং সরল হতে হবে, যে এই আইডিয়াটাকে আমরা পিচ করতে চাচ্ছি তা সহজ এবং সরল ভাষায় আমরা যাতে পিচ করতে পারি, যাতে আমাদের অডিয়েন্স যাদেরকে আমরা পিচ করছি, যাদেরকে উদ্দেশ্য করে পিচ করছি, তারা যাতে সিম্পলি আমার আইডিয়াটাকে বুঝতে পারে। এবং এটা পরিষ্কার হতে হবে, এমন কোনো দুর্বোধ্যভাবে এটাকে বলা যাবে না। একটা পিচ ডেক খারাপ কীভাবে হয়, একটা পিচ ডেককে আমরা যদি ইলিজিবল বানিয়ে ফেলি, কমপ্লিকেটেড বানিয়ে ফেলি এবং সাডেল বানিয়ে ফেলি, তাহলে এটা টোটালি আসলে আমার অডিয়েন্সকে রিচ করতে পারবে না, আমার আইডিয়া তারা বুঝতে পারবে না। এই কারণে তাদের আমার আইডিয়ার ব্যাপারে তাদের ধারণা তৈরি হবে না। সো আলটিমেটলি আমরা ফান্ডিংটা পাবো না। যে জিনিসগুলো থেকে আমরা অ্যাভয়েড করা উচিত সেগুলো হলো আমার আইডিয়াটা কোনোভাবে দুস্পষ্ট অথবা অস্পষ্ট করা যাবে না, এটাকে জটিল এবং কমপ্লিকেটেড করা যাবে না, এটাকে দুর্বোধ্য করা যাবে না। আমরা লেজিবিলিটি বলতে কী বুঝি, এই যদি আমরা এই একটা পিস ডেকের একটা উদাহরণ দেখি, একটা স্লাইডের উদাহরণ দেখি, এটা যদি একটা বড় অডিয়েন্স কথা বা জুমে আমরা যদি এটাকে করি, তো জুমে বিভিন্ন সময় বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য আসলে এই পিচ ডেকটা পরিষ্কারভাবে দেখা যাবে না, কারণ এখানে অনেক ছোটো ছোটো লেখাগুলো আছে এবং কিছু লেখা ফন্টগুলোকে গ্রে কালার করে দেওয়া ফলে এই জিনিসটা অবভিয়াসলি খুব ভালোভাবে অডিয়েন্স ক্যাপচার করতে পারবে না। একটা লেজিবল স্লাইড আসলে কীভাবে হতে পারে, যাতে একজন বয়স্ক লোক, মানে এমনভাবে বোঝানো যাচ্ছে যে একজন বয়স্ক লোক যদি একটা রোড পিছন দিকে বসে থাকে এবং তার চোখের দৃষ্টিশক্তি খুবই খারাপ থাকে, সেও যাতে এটা পড়তে পারে। তাহলে কি করা উচিত আমাদের, যে আমাদের লার্জ টাইপ ইউজ করা উচিত ফন্টের ক্ষেত্রে, বোল্ড টেক্সট ইউজ করা উচিত, সিম্পল ফন্ট ইউজ করা, নট কমপ্লিকেটেড ফন্ট, কার্সিভ ফন্ট ইউজ করা যাবে না, উইথ গুড কন্ট্রাস্ট ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডের মধ্যে, ব্যাকগ্রাউন্ড আমরা বলি যেটা আসলে পিছনে থাকে, এবং ফরগ্রাউন্ড যেটা ফন্ট যেখানে আমাদের লেখাগুলো লেখা থাকে ওটা ফরগ্রাউন্ড। তো এটার মাঝখানে একটা কন্ট্রাস্টটা খুব ভালো থাকে, যেমন আমাদের এই পিচ ডেকে দেখা যাচ্ছে আমরা সাদা ফন্টে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি, ফলে এটা খুবই ভালোভাবে পড়া যাচ্ছে। আমাদের যদি কোনো অসুবিধা থাকে আসলে ফন্ট চুজ করাতে, আমাদের দুইটা অপশন থাকতে পারে। আমরা হেলভেটিকা বোল্ড ফন্ট সাইজ 48 ইউজ করতে পারি, অথবা গ্রেগোরিয়া জর্জিয়া রেগুলার ফন্ট সাইজ 48 ইউজ করতে পারি। তাছাড়া এটা ডিপেন্ড করে আসলে কী ধরনের স্লাইডিং টুল আপনি ইউজ করছেন, পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, কি নোটস, এটা ডিপেন্ড করে আসলে কোথায় আপনি ডিজাইন করছেন, অথবা ক্যানভা। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে ফন্টগুলো আসলে দেখাবে কেমন। প্রথমটা উদাহরণটা হলো কি হেলভেটিকা, আর পরেরটা হলো জর্জিয়ার। সিম্পল আর কমপ্লেক্স আসলে কী জিনিস বোঝাচ্ছে না, যে আপনার স্লাইডটা সিম্পল হওয়া এবং কমপ্লেক্স হওয়ার পার্থক্য কী। এখানে একটা উদাহরণ দিচ্ছি সিম্পল এবং কমপ্লেক্সের মধ্যে আমরা বোঝানোর জন্য। আমরা দুটা পিকচার ইউজ করেছি, একটা হলো আপনি ছবিটা দেখেই বুঝতে পারছেন যে একটা মাঠে একটা ছোট বাচ্চা মেয়ে বসে আছে, হাতে কিছু ফুল তার হাতে আছে। সে এই পিকচারটা থেকে টোটালি অবভিয়াস যে আসলে এখানে কী বলানো হচ্ছে, সিম্পল একটা ডেপিকশন অফ এ ফিল্ড উইথ এ গার্ল সিটিং অন ইট। আমরা যদি কমপ্লেক্সিটির দিকে যাই, এই
অ্যাবস্ট্রাক্টারটা আসলে কী বোঝাচ্ছে, এটা আসলে খুব বুদ্ধা টাইপের, খুব মানে নার্ড টাইপের যদি শিল্প ক্রিটিক না হয়, তাহলে সে আসলে মানে অন্য কেউ সহজে এটাভাবে বুঝতে পারবে না আসলে এখানে কী বোঝানো হচ্ছে। আমি আসলে জানি না এখানে কী বোঝানো হচ্ছে। সো ইটস এ এক্সাম্পল ফর দ্য সিম্পল অ্যান্ড দ্য কমপ্লেক্স থিং। ফর এক্সাম্পল, ধরে নিই যে আফ্রো স্টিম নামে একটা স্টার্ট আপ, যারা আসলে তাদের প্রোডাক্টটা বোঝানোর চেষ্টা করছে একটা স্লাইডের থ্রুতে। প্রথম স্লাইডটা হলো গিয়ে এখানে খুব কমপ্লেক্সভাবে তাদের উপস্থাপন করা হয়েছে, যে তারা বলতে চাচ্ছে আফ্রো স্ট্রিম একটা সাবস্ক্রিপশন বেস অন ভিডিও অন ডিমান্ড সার্ভিস ফর আফ্রিকান আমেরিকান এবং ক্যারাবিয়ান মুভি এবং টিভি সিরিজের জন্য। তারা ইউনিক ফোকাস অন কন্টেন্ট ক্রিয়েশন, তারা ইউনিক ফোকাস দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের উপর, ডিস্ট্রিবিউশন অ্যান্ড এঙ্গেজমেন্ট ফর রেডিক্যালি আন্ডার সার্ভড ব্ল্যাক ফ্রেন্ডলি অডিয়েন্স। এখানে অনেক কিছু বলা আছে। যেহেতু আমরা পিচিং করি, নর্মালি আমাদের পিচিংগুলো হয়, বিশেষ করে আমাদের ক্ষেত্রে পিচিংগুলো হয় অনলাইনে। অনেক সময় আমরা পিচিং করি, যে সময় আমরা সময় পাই আসলে, যেসব পিচিংয়ের জন্য সময় পাই 2 মিনিট থেকে 4 মিনিট পর্যন্ত। ঠিক এই সময়ের মধ্যে একটা স্লাইডের মধ্যে আমাদের এই ইনফরমেশনগুলোকেই দেওয়া উচিত, যেটা খুবই সহজে প্যালেটেবল হয়, মানে খুব সহজেই যাতে খাওয়া যায়। বাইট সাইজ ইনফরমেশন হতে হবে, যাতে এটা ইজিলি আমার অডিয়েন্স এটা নিতে পারে। এখান থেকে আমি না পড়া পর্যন্ত আসলে বলতে পারবো না যে আসলে এখানে কী বোঝানো হয়েছে। নর্মালি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা অডিয়েন্স আর যারা এখানে পিচ করছি, তারা এত টেক্সট দেখে আসলে তাদের সবার মাইন্ড সমান সমান কাজ করে না, তাদের মাইন্ডে এটাকে ক্যাপচার করার জন্য টাফ হয়ে দাঁড়ায়। কিন্তু ঠিক এটাই যদি আমরা এইভাবেই করি, আফ্রো স্ট্রিম নেটফ্লিক্স অফ আফ্রিকান আমেরিকান কন্টেন্ট, খুবই সহজভাবে, খুবই ছোটোভাবে, খুবই সিম্পলি, খুব কম শব্দে আমি আমার আইডিয়াটাকে আমার অডিয়েন্সের কাছে মানে আমার টেক্সট এবং ভিজুয়াল এর থ্রুতে পৌঁছে দিতে পারছি। এখানে দেখা যাচ্ছে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে দিচ্ছি। কীভাবে? মোবাইল, এখানে ডেস্কটপ আছে, এখানে ট্যাব বেসড অথবা স্পেশালাইজড মিডিয়া স্ট্রিম আছে, যেখানে আমরা এই আমাদের কন্টেন্টগুলো দিতে পারি। সো এখানে অনেকগুলো কথাই আসলে বলা হয়েছে অডিও এবং ভিজুয়াল, টেক্সচুয়াল এবং ভিজুয়াল ইনফরমেশন শেয়ারের থ্রুতে। অবভিয়াসনেস বলতে কী বুঝি আমরা আসলে? মানে আমরা একটা জিনিস যখন এইটাই মানে এটার জন্য উপযোগী কোনো কিছু বোঝাতে চাই, যে যেমন আমরা একটা ট্রাফিক সিগন্যাল দেখলে কী বুঝি, যে আসলে সে কিছু বোঝাতে যাচ্ছে, লাল সিগন্যাল ধরে বোঝাচ্ছে যে এখানে যাওয়া উচিত না, গ্রিন দিয়ে বোঝাচ্ছে যাওয়া উচিত, অরেঞ্জ দিয়ে বোঝানো হচ্ছে যে ওয়েট করার জন্য, যে একটা ট্রানজিশন মোডে যাচ্ছে, হয় গ্রিন থেকে রেড অথবা রেড থেকে গ্রিন যাওয়ার আগে আমরা একটা অপশন দিই। এখন এখানে যদি মাল্টিপল ক্রসিং থাকে এবং এখানে কোন রাস্তায় যাওয়া যাবে এখানে যদি ভালোভাবে চিহ্নিত করে দেওয়া হয়, তাহলে একজন ইউজারের পক্ষে গাইড হওয়া সম্ভব হয় যে কোথায়, কখন, কিভাবে আমাকে ওরিয়েন্ট হতে হবে এই জায়গায়। সো তেমনি আমাদের পিচ ডেকেও আমরা আসলে আমাদের যাদেরকে পিচ করছি তাদেরকে আমরা ওরিয়েন্ট করার চেষ্টা করি আমাদের আইডিয়ার সাথে। যেমন একটা উদাহরণ দেওয়া হলো এখানে, যে আমি আমার প্রজেকশনটা বোঝাতে চাচ্ছি, আমার বিজনেসের গ্রোথটা বোঝাতে চাচ্ছি। এই প্রথম গ্রাফ থেকে আসলে এমন কিছুই দেখাতে যাচ্ছে না, আমি শুধু বলছি একটা বোঝাচ্ছে যে একটা গ্রোথ হচ্ছে, এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এই পিকচার দিয়ে, এই স্লাইড দিয়ে আসলে আমরা অডিয়েন্সকে খুব বেশি ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না। পরের স্লাইডটাতে এখানে সাডেনলি কিছু ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যে মানে এক্স অ্যাক্সিস বরাবর হলো গিয়ে সময়টা দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার রেভিনিউটা দেওয়া আছে। কিন্তু এটা রেভিনিউ না প্রফিট আসলে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। সো এখনও মানে আমার অডিয়েন্সকে কিন্তু মানে গেস করতে হচ্ছে আসলে এটা কি, এটা রেভিনিউ গ্রোথ নাকি এটা প্রফিট গ্রোথ, এটা কি হচ্ছে এখানে। কিন্তু আমরা যদি জাস্ট এই স্লাইডটাকে অ্যাড করে দিই, এই ইনফরমেশনটা একটা চার্টের সাথে একটা ভিজুয়াল ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি, টেক্সচুয়াল ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি, এটা ওখানে কী বলছে 50% মান্থলি রেভিনিউ গ্রোথ। এটা সিম্পলি বোঝা দিচ্ছে যে প্রতি মাসে আমার
50% করে রেভিনিউ গ্রোথ হচ্ছে। সো দ্যাট স্লাইড, দিস স্লাইড ইজ বেটার দেন প্রিভিয়াস 2 স্লাইডস। আমরা এভাবে বলতে পারি রেভিনিউ ডাবলিং এভরি মান্থ। খুবই সিম্পলি বলা হয়েছে যে আমার আসলে আমি কীভাবে রান করছি, আমার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কী। খুব বেশি ব্যাখ্যা করারও প্রয়োজন নেই এখানে। এখানে আমরা একজন দেখছি যে একজন তাদের সিস্টেমকে বোঝানোর চেষ্টা করছে। এখানে যখন আমরা অডিয়েন্সের কাছে যাবো, যখন আমরা এত পরিমাণ টেক্সট এবং এত পরিমাণ ভিজুয়াল নিয়ে যাব, খুবই কমপ্লিকেটেড এবং ক্রাউডেড হয়ে গেছে এই জায়গাটা। একটা ইউজারের, একটা অডিয়েন্সের অথবা একজন যিনি পিচ শুনছেন তার পক্ষে খুব দ্রুতই এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, এখানে আসলে প্রচুর ইনফরমেশন, প্রচুর জায়গায় কনসেন্ট্রেট করতে হচ্ছে। কেন এখানে রাইড করা হচ্ছে, এই ইনফরমেশনটা কেন ওই পাশে গিয়ে কী হচ্ছে, এখানে খুবই কমপ্লেক্স ওয়েতে একটা ড্রপ বক্সের শেয়ার, মানে ড্রপ বক্সে আপনি কীভাবে ফোল্ডার শেয়ার করবেন এই ব্যাপারটা বোঝানো হয়েছে। কেন এই আগের স্লাইডটা খারাপ, এখন টু মাচ টেক্সট, এক্সেসিভ এক্সপ্লেনেশন অ্যান্ড caveats, excessive branding parts line, photos with no titles and caption। এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত আমি যেগুলো বলছি এখন। ফটোস উইথ নো টাইটেলস আর ক্যাপশনস, অ্যানিমেশনস, ট্রানজিশনস, মিমস, সাডেল হিউমার, অ্যাক্সিডেন্টাল হিউমার। এখন আমি দুটা ব্যাপারে, নিচে দুটা ব্যাপারে, কোনটা সাডেল হিউমার আর কোনটা অ্যাক্সিডেন্টাল হিউমার। হিউমার আমরা করব, কিন্তু এমন কোনো ধরনের হিউমার করা উচিত না আসলে যেটা আসলে এখানের সাথে প্রযোজ্য না। এই পিকচারটাতে আসলে কী দেখা যাচ্ছে? প্রথম পিকচারটাতে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলি আসলে মানে বাজে মাল অথবা ফেলে দেওয়ার উপযোগী এইসব জঞ্জাল আমরা কাঁটাতারের বেড়া অথবা স্টিল ব্যারিয়ারের মাঝখানে রাখছি খুব সিকিউরভাবে। এটা একটা হাস্যকর জিনিস আসলে। একটা মানে ফেলে দেওয়ার মতো উপযোগী জিনিস আমরা রেখেছি খুব সাবধানে। ঠিক তেমনি এখানে একটা সাইন দেখা যাচ্ছে এল্ডারলি পিপল, উপরে একটা দেখা যাচ্ছে সেমেট্রি। মানে কী বোঝাচ্ছে? এল্ডারলি পিপলরা আলটিমেটলি সেমেট্রির দিকে যাচ্ছে। মানে টোটালি একটা, এখানে আসলে কেউ এটা ইচ্ছা করে করেনি, এটা অ্যাক্সিডেন্টাল একটা হিউমারে পরিণত হয়েছে। সো এমন কোনো কিছুই অ্যাক্সিডেন্টাল অথবা ওভিয়াস অথবা সহজভাবে হিউমার যেসব করা হচ্ছে এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। নর্মালি আমরা সবসময় দেখি যে আসলে যারা বড় বড় ফান্ড ইনভেস্টর আছে, ভিসি ফার্ম আছে, যারা ফান্ডিং দিচ্ছে অথবা যারা মেন্টর আছে, তাদের আসলে কী কী চায় তারা, মানে একটা পিচ ডেকের মধ্যে কোম্পানি যেমন সেকোয়া তারা যদি যেহেতু একটা বড় ভিসি ফার্ম, তারা চায় যে পিচ ডেকের মধ্যে কোম্পানির পারপাস থাকবে, প্রবলেম থাকবে, সলিউশন থাকবে, হোয়াই নাও, কেন এখন আমরা শুরু করতে যাচ্ছি, মার্কেট সাইজ, কম্পিটিশন কারা, প্রোডাক্টটা কী, বিজনেস মডেলটা কি, টিম কারা, ফাইন্যান্সিয়াল মানে হলো গিয়ে আপনার ব্যবসা কীভাবে কাজ করছে, আপনার ব্যবসা এখন কী করছে আর কি, কত টাকা আপনার ফান্ডিং তুলেছেন, কীভাবে খরচ করছেন, আর বার্ন রেট কেমন, এসব হলো ফাইন্যান্সিয়ালস আন্ডারে আসবে। ওয়াই কম্বিনেটর আবার চিন্তা করে যে টাইটেল থাকতে হবে এবং এক লাইনের একটা ট্যাগ লাইন থাকতে হবে, যে আপনার প্রোডাক্টের অথবা সার্ভিসের একটা লাইনে বোঝানো প্রবলেমটা কী, কী প্রবলেম নিয়ে কাজ করছেন, তার জন্য কী সলিউশন নিয়ে আসছেন, ট্র্যাকশনটা কী, সোফার আপনি কত পরিমাণ কাস্টমার অ্যাকোয়ার করেছেন, অথবা কোন কোন সার্ভিস লঞ্চ করেছেন, অথবা আপনি এমভিপির ফেজের কোন জায়গায় আছেন। এইসব জিনিসগুলো আসলে ট্রাকশনের মধ্যে আসবে। যাদের আইডিয়া ফেজ আছে তাদের ট্রাকশন এখানে আসলে কাজ করবে না। আসলে ডিফারেন্সিয়েশনগুলো কি, যে আপনার বিজনেসটা, যে আপনি সার্ভিস এবং পারফেক্ট প্রোডাক্টটা নিয়ে আসেন, এটা আসলে অন্যদের থেকে আপনাকে কীভাবে আলাদা করছে, অন্যরা যেসব সার্ভিস অফার করছে ওর থেকে আপনার সার্ভিসটার ডিফারেন্সিয়েশনটা কী,
মেইনলি এটা ইউএসপি ব্যাপারগুলো আপনার এখানে উল্লেখ করতে হবে। বিজনেস মডেল, কীভাবে আপনি রেভিনিউ জেনারেট করবেন, আপনার বিজনেসের মডেল কি, এটা কি যেন সাবস্ক্রিপশন বেসড নাকি এটা প্রিমিয়াম বেসড, দেন পে এজ ইউ গো মডেল যাবে, নাকি আপনার ওয়ান টাইম সেল করছেন, কী ধরনের মডেলে আসলে বিজনেসটা আপনার রান করছে। এখানে থাকবে, এখানে রেভিনিউ সোর্সগুলো থাকবে, প্রাইমারি রেভিনিউ, সেকেন্ডারি রেভিনিউ, মার্কেট সাইজ। আসলে যেই মার্কেটে আপনি মানে অপারেট করবেন, যে মার্কেটে আপনার বিজনেসটা রান করবে, প্রোডাক্ট বা সার্ভিসটা, ওই মার্কেটটা আসলে সাইজ কত, এটা আসলে বোঝায় যে আপনার আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা যদি ইনভেস্টমেন্ট দেওয়া হয় তাহলে কতটুকুন পরিমাণ এক্সপ্যান্ড করতে পারবে, ডিপেন্ড অন মার্কেট সাইজ। মার্কেট সাইজ যদি খুব নিশ মার্কেট হয়, মার্কেট সাইজ যদি খুব ছোটো হয়, তাহলে আপনার বিজনেসটা আসলে খুব বেশি এক্সপ্যান্ড করতে পারবে না। ফলে তারা চিন্তা করবে যে এই ধরনের বিজনেসে ইনভেস্ট করা, কতটুকু ইনভেস্ট করা যেতে পারে, কতটুকু মতো গ্রোথ হতে পারে, কতটুকু রিটার্ন আসতে পারে, তারা এটা এস্টিমেট করতে পারে যারা ইনভেস্টর। টিমটা মোস্ট ইম্পর্টেন্ট, সব জায়গায় আমরা দেখছি টিমটা একটা ফ্যাক্টর। এবং ফাইন্যান্সিয়ালস হলো কি আপনি এই পর্যন্ত কী আয় ব্যয় এবং কী রেভিনিউ গ্রোথ আসছেন সব কিছু দেখানো আর কি। আপনার ব্রেক ইভেন ব্যাপারটা বোঝানো, যে আপনি কখন আসলে এই যে বেস ইনভেস্টমেন্ট আপনি শুরু করছেন, কখন গিয়ে আপনি আপনার খরচ, আপনার আপনার আয় আপনার খরচকে ছাপিয়ে যাবে। আর ফার্স্ট অফ মনে রাখতো যে আমরা খুব বেশি সুন্দর করে ফেলতে চাই, অনেকে চিন্তা কনফিউশনে থাকে যে খুব বেশি সুন্দর ওয়েবসাইট স্লাইড বানাতে হবে, খুবই সুন্দর করে ভিজুয়ালস নিয়ে দিয়ে আপনাকে দেখাতে হবে। আসলে ফ্যাক্টরটা এটা না। ফ্যাক্টরটা হলো কি আপনার প্রবলেমটা কি ভালোভাবে বুঝতে পারছেন কি না, আর আপনার টিমটা কত স্ট্রং ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে, ওই বিজনেসটাকে ভায়াবল করার জন্য। ইনভেস্টর সবসময় ইনভেস্ট করে টিমের উপরে, নট আইডিয়ার উপরে, নট আপনার স্লাইডের উপরে। টিম দেওয়ার সময় অবশ্যই প্রত্যেকের ফাংশনালিটিগুলো উল্লেখ করতে হবে, কার কী রোল পরিষ্কারভাবে বলতে হবে, কে কী নিয়ে আসতেছে বিজনেসে, কী ভ্যালু এড করছে, এটাও পরিষ্কার করে উল্লেখ করতে হবে। এখানে দুটো লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কের থ্রুতে আসলে আপনারা জানতে পারবেন যে ওয়াই কম্বিনেটর কীভাবে পিএইচডি ডিজাইন সাপোর্ট করে। কিন্তু আমরা অনেক সুন্দর কথা বলে আসলাম, কিন্তু আসলে দেখা যায় যে প্রত্যেক দেশের কালচারাল নর্মস অনুযায়ী আমাদের একটু অ্যাডপ্ট করতে হয়। তো ঠিক তেমনি আইডিয়া প্রজেক্টে আমরা যে এই সুন্দর দেখেছি যে আমাদের যারা আমাদের এখান থেকে ফান্ড নিয়েছে এবং আমাদের যারা সিলেকশন কমিটি আছে, তারা কিছু জিনিস দেখতে চায় যেটা আসলে অনেক সময় আমাদের স্টার্ট আপরা অথবা যারা অ্যাপ্লিকেশন করছে তারা পিচ দেখে ঠিকমতো উপস্থাপন করতে পারে না। এই কারণে আমাদের এই ভাস্ট এক্সপিরিয়েন্স, প্রায় আমরা দুটো বড় ইভেন্ট করেছি যেখানে প্রায় 14,000-এর মতো অ্যাপ্লিকেশন পড়েছে, যেখান থেকে ভালো অ্যাপ্লিকেশন চুজ করে আমরা 4,500 স্লাইড আমরা দেখেছি। দেখে আমরা একটা কনসাইজ ওয়েতে আসলে কী কী থাকা উচিত একটা পিচ ডেকে, যেটা না থাকলেই না, ওগুলো আমরা নিয়ে একটা একটা স্যাম্পল পিচ ডেক টেমপ্লেট তৈরি করেছি, যেটা আমরা এখন দেখাচ্ছি আপনাদের। এটা হলো বেসিক, মানে কীভাবে আপনি এই পিচ ডেকটাকে, এই যে আমরা টেমপ্লেট পিচ ডেক করেছি, কীভাবে ইউজ করবেন এটার ব্যাপার ধারণা দেওয়া হয়েছে। আপনার পিচ ডেকের টাইটেল পেজ থাকবে, যেখানে আসলে আপনার স্টার্ট আপের নাম যাবে, 2 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে ট্যাগলাইন অথবা মিশন, আপনার স্টার্ট আপের কী করছেন আপনি, এটা এখানে উল্লেখ করা হবে। এবং অবশ্যই একটা লোগো লাগবে আপনার, যেটা আসলে আপনার বিজনেসটার অথেন্টিসিটি, ইউনিকনেসটাকে ফুটিয়ে তুলবে। তারপরে আসি আমরা টিম মেম্বার। আমরা ইনিশিয়ালি টিম মেম্বার দেখতে চাই এই কারণে, আসলে কারা এই সার্ভিসটা অথবা প্রোডাক্টটা নিয়ে আসছে, তাদের ক্যাপাবিলিটি কী, তাদের ব্যবসাটাকে চালিয়ে নেওয়ার ক্যাপাবিলিটি কতটুকুন, তাদের ডোমেন এক্সপার্টিস কেমন, এটা দেখার জন্য আমরা ইনিশিয়ালি টিম মেম্বারটাকে হাইলাইট করার চেষ্টা করি। যেখানে আসলে যেমন এখানে দেখেন আমার অ্যারন, স্যাম, স্যারেল, 3জন টপ রিনাউন্ড, 2জন এখানে ফাউন্ডার আছে, একজন এখানে বিজনেস পার্সন আছেন, যাদেরকে এখানে দেখা যাচ্ছে। এই ছবিগুলো দেওয়ার কারণে
আমরা এই তিনজনকে চিনি আসলে কেউ না কেউ কম বেশি, ফলে ইজিলি বুঝতে পারছি যে কার রোল কী। কিন্তু আপনার ক্ষেত্রে কী হবে, আপনার ক্ষেত্রে হবে আপনাকে আমরা চিনি না। সো ইউ হ্যাভ টু টক ইয়োর সেলফ, ইউ হ্যাভ টু সেল ইয়োর সেলফ থ্রু দিস স্লাইড, যে আপনার এখানে বোঝাতে হবে আপনার ডোমেন এক্সপার্টিজ আছে, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন সেই ব্যাপারে আপনার ধারণা আছে। ফর এক্সাম্পল আমরা দিতে পারি যে আপনি একজন বিজনেস ব্যাকগ্রাউন্ড এমবিএতে পড়াশোনা করে বের হয়েছেন, আপনি খুব ভালো বিজনেস বুঝেন, কিন্তু আপনি এক ইউনিভার্সিটি বের হয়ে আপনি ফিশারি নিয়ে একটা স্টার্ট আপ দিতে চাচ্ছেন, যেখানে ফিশারির কিছু প্রবলেম আপনি সলভ করবেন। এই কথা যখন আপনি যখন বলবেন, আর ঠিক তেমনি একজন কৃষি ইউনিভার্সিটিতে বের হয়ে ফিশারির উপর এক্সপার্টিজ আছে, সে যখন ওই টিমের এজ এ টিম মেম্বার, সে এটাকে করবে, মানে ব্যাখ্যা করবে, দুটার মধ্যে অবশ্যই অবশ্যই পার্থক্য থাকবে। কারণ একজনের ডোমেন এক্সপার্টিজ নাই এই ব্যাপারে, আর একজনের ডোমেন এক্সপার্টিজ আছে, যদিও সে নতুন করে শুরু করছে, মানে একদমই এটা ইনএক্সপিরিয়েন্স সে। আর অবশ্যই অবশ্যই এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে। আপনি যদি এমবিএ করে 10 বছর ফিশারি ইন্ডাস্ট্রিতে থাকেন, তারপরে যদি আপনি একটা আইডিয়া নিয়ে ফিশারি ইন্ডাস্ট্রির জন্য আপনি এসে পিচ করেন, অবশ্যই অবশ্যই ইট উইল ক্রিয়েট ভ্যালু। সো when you have to know that, when you have to have the basic domain expertise অথবা ডোমেইন এক্সপিরিয়েন্স, এই দুইটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। প্রবলেম স্টেটমেন্ট, এখানে আপনি বলবেন আসলে যে প্রোডাক্ট এবং সার্ভিসটা নিয়ে আসছেন আপনি, কোন প্রবলেমটাকে সলভ করছে। আলটিমেটলি স্টার্ট আপরা আসলে কী কাজ করে, স্টার্ট আপটা কাজ করে যে একটা প্রবলেম এক্সিস্ট করে, যে প্রবলেমটার সলিউশন এখনও তৈরি হয়নি। ফর এক্সাম্পল আমরা দিতে পারি উবারের ক্ষেত্রে। উবার আসার আগে কী হয়েছিল, উবার অথবা পাঠা আসার আগে যে আমাদের গাড়ি হায়ার করার কোনো ইজি সলিউশন ছিল না, খুব চিপ সলিউশন ছিল না, খুবই অ্যাক্সেসিবল সলিউশন ছিল না। হয় আমাদের নিজস্ব রাস্তায় বের হয়ে বেবি ট্যাক্সি কল করতে হচ্ছিল, ট্যাক্সি সিএনজি যেটাকে বলি আমরা, সিএনজি কল করতে হচ্ছিল, অথবা খুবই উচ্চ মূল্যের ট্যাক্সি ক্যাব ফোন করে হায়ার করতে হতো, যেখানে দেখা যাচ্ছিল যে সে আসার জন্য একটা চার্জ করছে। মানে ইটস টোটালি এ কেওটিক থিং বিফোর উবার। উবার আসে এমন একটা সলিউশন নিয়ে আসে যে এখন অনেক লোক যাদের গাড়ি থাকা সত্ত্বেও এখন গাড়ি ইউজ করে না, উবার ইউজ করে, কারণ তাকে কষ্ট করে গাড়িটা চালাতে হচ্ছে না। তারপর একটা ইস্যু, পার্কিং ইস্যু। আপনার যদি নিজস্ব গাড়ি থাকে তারপরেও কিন্তু আপনি উবার ফলো করছেন, কী কারণে, যে গাড়িটা কোথায় পার্ক করতে হবে এই টেনশন তো করতে হচ্ছে না আপনাকে, গাড়িটার পার্টস চুরি হয়ে যাবে কিনা এই টেনশন তো করতে হচ্ছে না আপনাকে। সো উবার আসার পরে এই যে প্রবলেম, এই অ্যাংজাইটি একটা প্রবলেম যেটা বিরাজ করতো, যে আপনি কীভাবে কমিট করবেন ডে টু ডে, এই ব্যাপারটা কমিটটাকে সলভ করে দিয়েছে। সেখানে কয়েকটা পয়েন্ট আছে, যেটা কোন জিনিসটা প্রবলেমেটিক, কেন প্রবলেমেটিক, কেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস থাকা উচিত মানে আসলেই যে আপনাদের এই প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে মিট করছে কিনা, মানে প্রবলেমের গ্যাপটাকে বুঝতে পারছে কিনা আপনার প্রোডাক্ট ও সার্ভিসটা। আর অপরচুনিটিটা কী, মানে এখানে কী অপরচুনিটি পাচ্ছেন আপনি, এই যে প্রবলেমটা আছে এখান থেকে আপনি আসলে কী সার্ভিসটা আপনার যে প্রোডাক্ট ও সার্ভিসটা আছে ওটা কী ধরনের অপরচুনিটি ক্রিয়েট করছে। যেমন উবারের ক্ষেত্রে হলো গিয়ে সে চিপলি, ইজিলি, কনভিনিয়েন্টলি মোবাইলের থ্রুতে আপনাকে একটা গাড়ির সার্ভিস দিচ্ছে, যেটা আগে এক্সিস্ট করতো না। এটাই হলো অপরচুনিটিটা তৈরি হচ্ছে এখানে। এখন কথা হলো গিয়ে যে এটা কি সঠিক সময় কিনা, যে এই মুহূর্তে এই বিজনেসটাকে সলভ করে, মানে এই যে আপনি প্রবলেমটা খুব একটা ডাইনামিক প্রবলেম অথবা সার্ভিস নিয়ে আসছেন, যেটা মার্কেট রেডি কিনা, ইউজার রেডি কিনা, আপনার রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হয়েছে কিনা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের এখানে ক্রিপ্টোন ব্যাপারে খুবই রেগুলেশন নাই, এবং এটা টোটালি নিষিদ্ধ বলতে পারে। কিন্তু যেহেতু ব্লকচেন নিয়ে চিন্তা করেন, ব্লকচেন নিয়ে রেগুলেশন না থাকলেও ব্লকচেন নিয়ে কাজ করার অপশন আছে, যেখানে আসলে ক্রিপ্টোর যে ইস্যুগুলো আছে এই ইস্যুটা নাই। কেন ব্লকচেন ইজ এ ডিফারেন্ট থিং, বাট ক্রিপ্টো ব্লকচেন দিয়ে তৈরি হয়েছে, কিন্তু
ব্লকচেন এক ধরনের সার্ভিসগুলোকে এনাবল করে, আর ক্রিপ্টো একটা মানির বিকল্প হিসেবে হচ্ছে, এই কারণে এটি নিষিদ্ধ। কিন্তু ব্লকচেন দিয়ে আপনি কী করতে পারছেন, আপনি একটা সিস্টেমকে মানে ডিজিটাল যে কোনো কিছুকে আইডেন্টিফিকেশন করতে পারছেন, ইউনিকলি আইডেন্টিফিকেশন করতে পারছেন, তাকে অথেন্টিসিটি দিতে পারছেন। এই জিনিসগুলো ব্লকচেনের থ্রুতে করা যাবে। আপনি ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারেন ব্লকচেনের থ্রুতে। এই পেজটাতে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস একটা ডেসক্রিপশন দিবেন, কি ডিফারেন্সিয়েটর ইমেজ সহকারে সুন্দর করে দেওয়া ভালো, সুন্দর ছবি থাকলে ভালো, জেনারেটেড ছবি অ্যাভয়েড করা উচিত। আর খুব ছোট করে যদি ডেমো দেখানো যায় আপনার প্রোডাক্টের এই জায়গাটাতে, খুবই ভালো হয়। নট মোর দেন 30 সেকেন্ড। আপনার মার্কেট সাইজটা কত বড়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড। এখানে আসলে আপনার রিসার্চ, মার্কেট রিসার্চের প্রয়োজন আছে। এখানে আমরা অনেক সময় দেখি যে আমরা একটা জাস্ট যেনতেনভাবে ইন্টারনেটে কিছু সার্চ করে একটা ফিগার বসিয়ে দিই। আসলে এই ফিগারটা আমাদের যারা এখন পর্যন্ত দেখছেন, মানে আমাদের যারা জাজেস আছেন, সম্মানিত জাজেসগণ আছেন, সিলেকশন কমিটিতে আছেন, যারা ইনিশিয়াল ফেজও দেখেন, তারা আসলে দেখলেই বুঝতে পারেন যে এইসব জিনিস মানে ইজ দেয়ার এনি রিসার্চ বিহাইন্ড দ্যাট থিং, অর ইটস জাস্ট আ র্যান্ডম ইন্টারনেট সার্চ অ্যান্ড দেন ইউ পুট ইট হেয়ার টাইপ অফ থিং। যে আপনি ইন্টারনেট সার্চ করে কিছু ইনফরমেশন পেয়েছেন, এটা জাস্ট পুট করে দিয়েছেন। অথবা আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে আসলেই মার্কেটে গিয়েছেন, মার্কেটে দেখার চেষ্টা করেছেন যে এই ধরনের প্রোডাক্টের জন্য মার্কেট সাইজটা গ্লোবালি, ন্যাশনালি, এবং আপনি যতটুকুন তার মধ্যে সার্ভিসটা দিতে যাচ্ছেন, মানে সার্ভিসটা শুরু করতে যাচ্ছেন, এটার সাইজগুলো কী। আমরা অনেক সময় এটাকে ট্যাম সেম সম মডেলে ভাগ করি। ট্যাম সেম সম আপনার অনলাইনে সার্চ করলেই পাবেন, TAM SAM SOM। সবচেয়ে অবভিয়াসলি অনেকে মনে করি আমরা যে আমার প্রোডাক্টটা ইউনিক, আর কেউ এটা চালু করেনি, এই সার্ভিসটা আমি দিচ্ছি আর কেউ দিচ্ছে না। এটা আসলে টোটালি ভুল ধারণা আমাদের। বিকজ আমরা মার্কেট রিসার্চ করছি না প্রপারলি। আপনি এখানে দিচ্ছেন না, হয়তো বাংলাদেশে এই প্রোডাক্ট নাই, কিন্তু কিন্তু পাশের দেশেই এই প্রোডাক্ট ও সার্ভিসটা আছে, যে আসলে একটা বড় কোম্পানি, যে ইজিলি আপনার মার্কেটে মানে প্রবেশ করলে আপনি তার থেকে কম্পিটিশন, তার সাথে কম্পিটিশন শুরু হয়ে যাবে আপনার। কারণ আপনি ইউ আর এ স্মল ফিশ, হি ইজ দ্য বিগ ফিশ। সে বড় মাছ আপনাকে ইজিলি ক্যাপচার করে নেবে। সো ইউ হ্যাভ টু নো ইউর ইন্ডাস্ট্রি, হোয়াট ইউ আর ইউর competitors, what are the direct competitors, what are the indirect competitors, মার্কেট শেয়ার কার কতটুকুন আছে, আপনি কোন মার্কেট শেয়ার নিয়ে কাজ করছেন, কোন পার্টগুলো নিয়ে কাজ করতেন, যেখানে আসলে তারা এখন পর্যন্ত পৌঁছতে পারেনি, তারা এই সার্ভিসটা দিতে পারছে না। এবং তারা এই মুহূর্তে, আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন, যেমন পাঠাও এবং উবারের মধ্যে যদি তুলনা করা হয়, পাঠাও যে সময় উবার দিচ্ছিল না, মোটরসাইকেল সার্ভিস দিচ্ছিল না, সে সময় কিন্তু পাঠাও মোটরসাইকেল সার্ভিস দিচ্ছিল। যে সময় উবারে সিএনজি অপশন অ্যাড করা হয়নি, পাঠাওতে ও ভাইতে সিএনজি অপশন অ্যাড করা হয়েছে। আলটিমেটলি এটা উবার নিয়ে আসছে। ট্রাকশন একটা ফ্যাক্টর আসলে হলো গিয়ে, যদিও আপনি আপনার আইডিয়াটা ইনিশিয়াল ফেজে শুরু করেছেন, আসলে এটা মার্কেটের সাথে ট্রাই করা হয়েছে কিনা, একটা ইউজার বেসে ট্রাই করা হয়েছে কিনা, এই জিনিসগুলো আসলে দেখা হয়। তো আপনার ট্রাকশন থাকার মানে হলো গিয়ে আপনার একটা মিনিমাল পিওসি থাকতে হবে, প্রুফ অফ কনসেপ্ট থাকতে হবে, যেটা আসলে একটা খুব স্মল সাব বেস অথবা ইউজার বেসের মধ্যে টেস্ট করেছেন, অথবা একটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির থ্রুতে টেস্ট করা হয়েছে, যেখানে রেভিনিউ থাকতে পারে, রেভিনিউ নাও থাকতে পারে। এই ইনফরমেশনগুলো আসলে এখানে থাকা উচিত, ট্রাকশন দেখানো যে দিস প্রোডাক্ট হ্যাজ এ ডিমান্ড অ্যান্ড মার্কেট অ্যাকচুয়ালি হ্যাজ ইন্টারেস্ট, মানে মার্কেটে আপনার এই প্রোডাক্টের সার্ভিসের ব্যাপারে ইন্টারেস্ট আছে, তারা চাচ্ছে যে এটা ইউজ করতে। অথবা তাদের ফিডব্যাকটাও এখানে আপনাদের ইম্পর্ট্যান্ট, যে তারা আসলে এইভাবে চাচ্ছে না, প্রোডাক্টটাকে এইভাবে চাচ্ছে, মানে মুড অফ কনজামশন মে বি ডিফারেন্ট ওয়েন ইউ গো টু দ্য মার্কেট।
বিজনেস মডেল, এখানে আপনি কীভাবে এটা আপনাদের কোন কোন মডেলে কী পদ্ধতিতে আপনি টাকা আয় করবেন, জাস্ট এটাই বোঝানো এখানে হয়েছে যে আপনি কোন কোন উপায়ে আপনার এই প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য মানির সোর্স ক্রিয়েট করতে পারেন, যেখান থেকে আপনার রেভিনিউ আসবে, কিভাবে একজন নন পেইং কাস্টমারকে পেইং কাস্টমার কনভার্ট করবেন এবং এটার অ্যাপ্রোচটা কী, এগুলো সবগুলোই আসলে আপনার বিজনেস মডেলের মধ্যে আসবে। বিজনেস মডেল হতে পারে সাবস্ক্রিপশন বেস বিজনেস মডেল হতে পারে, পে এজ ইউ গো বিজনেস মডেল হতে পারে, প্রিমিয়াম দেন ফিচার অ্যাড করে আপনারা, যেমন ওডু দিচ্ছে, ওডু বলছে যে প্রথম একটা যে কোনো ফিচার ফ্রিতে দিবে, অল টাইম ফ্রি, এরপরে একটা ফিচার অ্যাড করলেই তাকে একটা মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এখানে আপনি চাইলে আপনার রেভিনিউ ফ্লোটা ভিজুয়ালি দেখাতে পারেন। আমরা এখানে বলেছি যে আমাদের এই স্লাইডের সাথে কিছু আমরা আইকন অ্যাড করে দিয়েছি, যেটা আসলে আপনাদের কাজে লাগবে ডিজাইন করার জন্য। আপনার মার্কেটে যাওয়ার অ্যাপ্রোচটা কী, কীভাবে আপনি কাস্টমার অ্যাপকে অ্যাপ্রোচ করবেন, কোন ধরনের পদ্ধতি ইউজ করে আপনি মার্কেটে কাস্টমারকে অ্যাকোয়ার করবেন, সোশ্যাল মিডিয়ার থ্রুতে, অন্যান্য যেসব চ্যানেল আছে, যেসব মিডিয়া চ্যানেল আছে, যেটার থ্রুতে আপনি আসলে কাস্টমার কাছে পৌঁছতে পারবেন, কাস্টমারকে জানাতে পারবেন আপনার প্রোডাক্ট সম্বন্ধে। আমরা সবসময় চিন্তা করি যে আমরা একটা কাস্টমার হলো যেটা কাস্টমার একজন থেকে আরেকজন জেনে জেনে যে কাস্টমার তৈরি হচ্ছে ওয়ার্ড অফ মাউথের থ্রুতে, এটা কিন্তু অবভিয়াসলি সব ভালো জিনিস, কিন্তু আলটিমেটলি সব প্রোডাক্টের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। খুবই গুড প্রোডাক্ট হলে, খুবই নিশ প্রোডাক্ট হলে ওয়ার্ড অফ মাউথ খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে একটা কমিউনিটি জানাচ্ছে, যে কমিউনিটির মধ্যে জানাচ্ছে যে এই প্রোডাক্টটা ভালো, আপনারা ইউজ করতে পারেন। বাট আলটিমেটলি আপনাকেও একটা পুশ তৈরি করতে হবে, আপনাকেও জানাতে হবে কিছু নিশ মার্কেটে প্রবেশ করতে হলে, কিছু নিশ জায়গায় যেতে হলে যেখানে আসলে এই সার্ভিসটা, অথবা প্রচুর কম্পিটিটর থাকতে হলে আপনাকে ডিস্টিংগুইশ করার জন্য নিজেকে আপনাদের কাস্টমারের কাছে পৌঁছতে হবে, টার্গেট কাস্টমারের কাছে পৌঁছতে হবে যারা আসলে আপনার এই সার্ভিসটা নেবে অথবা নিতে ইচ্ছুক, এবং এটার জন্য আপনার প্ল্যান থাকতে হবে। এই প্ল্যানটাই এখানে ব্যাখ্যা করবেন আর কি। লাস্টের দিকে সামারি সব গুছিয়ে আনা পালাম, যেহেতু আমাদের সময় থাকে সর্বোচ্চ আমাদের পিচিংয়ের সময় 4 মিনিট, তো আপনি 3-4টা টেক কি পয়েন্ট এখানে উল্লেখ করতে পারেন যে আপনার আসলে সলিউশনটা কেন ইউনিক আলাদার থেকে, এই আইডিয়াটা অথবা প্রোডাক্টটা কি প্যাটেন্ট করা যাবে কি না, মানে এটা আপনারই প্রোডাক্ট, অন্য কেউ কপি করতে পারবে না উইদাউট এনি লাইসেন্স, এটা এনশিওর করা যাবে না। এটা আসলে বোঝায় যে আপনার প্রোডাক্টটা এত ইউনিক যেটা আসলে প্যাটেন্টেবল, এবং এটা যেহেতু প্যাটেন্ট করতে পারবেন আপনি, এটার বিজনেস ভাইবিলিটির মধ্যে ইনভেস্ট করার অপশনও বেড়ে যাবে। কী ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছেন এখানে যদি বলতেন খুবই ভালো হয়। এখানে আমরা জানতে চাচ্ছি না আসলে আপনি পিএইচপি না জাভা দিয়ে আপনার সিস্টেম তৈরি করেছেন, এখানে বোঝানো হচ্ছে যে টেকনোলজি, যেমন আপনি যদি এআই ইউজ মানে মেশিন লার্নিং মডেল ইউজ করে থাকেন, যদি এলএলএম ইউজ করে থাকেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তাহলে এখানে অবভিয়াসলি এখানে বললেন, অথবা আপনার ভিশন সিস্টেম ইউজ করছেন, অথবা আপনার প্রোডাক্টের জন্য প্রেডিক্টিভ কোনো জিনিস ইউজ করছেন, যেখানে আসলে প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হয়, এই ধরনের জিনিসপত্রগুলো এখানে উল্লেখ করতে পারেন টেকনোলজিক্যালি। এটা ইটস নট নেসেসারি দ্যাট ইউ আর সেইং অ্যাবাউট দ্যাট আপনি কী ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, কী ধরনের ডাটাবেস করছেন, ইট ইস নট ম্যান্ডেটরি হেয়ার, ইটস অনলি দ্য কি ভার্টিক্যালস কি কম্পোনেন্ট টেকনোলজি। যেমন আইওটি নিয়ে কাজ করলে আইওটি বললেন, যদি ব্লকচেন নিয়ে কাজ করলেন ব্লকচেন বললেন, এই ধরনের কথাবার্তাগুলো বোঝানো হয়েছে কিনা। এই যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা নিয়ে আসছেন, আসলে এটা কি কী ধরনের মানে পরিমাপ করা যায় এমন ইম্প্যাক্ট ফেলবে। ফর এক্সাম্পল, আপনি ধরে নিলাম যে আপনি একটা তৈরি করছেন, যে ট্রাফিক অ্যালার্ট সিস্টেম তৈরি করেছেন অ্যাপের থ্রোতে, যে কোনো কারণে হঠাৎ করে যদি কোনো ধরনের রাস্তায় ব্লকেজ তৈরি হয়, তাহলে আপনি 5 মিনিটের মাধ্যমে একটা অ্যালার্ট জেনারেট করতে পারবেন, যেটা আপনার কাস্টমাররা জানতে পারবে যে এই রাস্তা দিয়ে গেলে এখন কন্ডিশন হতে পারে, আমাকে রাস্তা অ্যাভয়েড করতে হবে। সো এটা একটা কিন্তু ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট তৈরি করছে।
কাস্টমার যে আপনার দিক করছে, আপনার এই জিনিসের যদি ক্রিয়েটিভিটি ভালো হয়, তাহলে আপনার প্রোডাক্টের ব্যাপারে তাদের মনোভাব ভালো হবে। আরেকটা মেজারেবল ইম্প্যাক্ট হতে পারে যে আপনি একটা এয়ার ফিল্টার তৈরি করেছেন খুবই সস্তায়, যেটা আসলে বাতাসকে খুব ভালোভাবে ক্লিন করতে পারে ইম্পোর্টেড প্রোডাক্ট থেকে। অথবা আপনি একটা মসকিটো এন্ট্রাপমেন্ট সিস্টেম তৈরি করেছেন যেখানে কোনো ধরনের ইলেকট্রিসিটি, কেমিক্যাল ইউজ হচ্ছে, সরি, কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ইউজ হচ্ছে না, ইলেকট্রিসিটি ইউজ হতে পারে, আপনি রিনিউয়েবলস ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবং এই জিনিসটা বায়োডিগ্রেডেবল অথবা রিসাইকেলেবল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা। সো ইটস অ্যাকচুয়ালি ইম্প্যাক্টিং অন দ্য বোথ নেচার অ্যান্ড অ্যাজ ওয়েল এজ অন ইউর হেলথ। লাস্টের কোয়েশ্চনটা, ব্যবসাটা কি আপনাকে স্কেলেবল কিনা, স্কেল আপ করা যাবে কিনা। আমরা একটা মুদি দোকান এবং একটা স্বপ্নের মধ্যে পার্থক্য যদি চিন্তা করি, পাড়ার মুদি দোকান কিন্তু এক ওয়ান স্টপ বিজনেস, মানে একজন লোকই এই বিজনেসটা করছে, ওই বিজনেসটার আকার ওই পাড়ার থেকে বের হবে না। কিন্তু স্বপ্নের ও যে ব্যবসা করছে সেও বড় ধরনের মুদি দোকানই বলা যায়, অনেক ধরনের প্রোডাক্ট আছে। এসি রুমে, এসি প্লেসে আপনি এসি ফ্লোরে গিয়ে আপনি কেনাকাটা করতে পারছেন, ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারছেন। সো দ্যাট মডেল হ্যাজ এ স্কেলেবিলিটি, কারণ সে মাল্টিপল লোকেশনে তার এই জিনিসকে রেপ্লিকেট করতে পারবে। সো এই জিনিসটা বোঝা যে আপনার বিজনেসটা কি এসি মডেলে মোটামুটি, নাকি এটা স্কেল আপ করা যাবে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। যেমন আপনার একটা বিজনেস মডেল, আপনি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করলেন ঢাকায়, ঢাকার এক ধরনের চাহিদা আছে। এখন এই ঢাকা চিটাগাংয়ের মধ্যে কি সীমাবদ্ধ থাকবেন, নাকি এটা বাংলাদেশের সব শহরেই পৌঁছানো সম্ভব? এটাকে বোঝানো হচ্ছে স্কেলেবিলিটির ব্যাপারটা নিয়ে। আপনি কত টাকা চাচ্ছেন, আমাদের ক্ষেত্রে 10 লক্ষ টাকা, এই টাকাটা আপনি কীভাবে খরচ করবেন এটা এখানে দেখানো উচিত। লাস্টে আপনার লোগোটা, কোম্পানি ট্যাগলাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়া, এটা যেহেতু লাস্টে আছে, এটা যেসব আপনি শেষ করবেন, যখন থ্যাংক ইউ দিয়ে শেষ করবেন, তখন এই জিনিসটা যাতে ভিজিবল থাকে, আপনার অডিয়েন্স যারা আপনি এই পিসটা শুনছেন, তাদের মধ্যে আপনার সম্বন্ধে একটা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ পিকচার তৈরি হয় এই লাস্ট স্লাইডটার থ্রুতে। জাস্ট থ্যাংক ইউ দিয়ে বের হয়ে যাবেন না। ধন্যবাদ। এটাই হচ্ছিল আমাদের আসলে একটা পিচ ডেকের কী কী থাকা উচিত কম্পোনেন্ট, এই ব্যাপারে এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আইকন সেটগুলো দেওয়া আছে, আর আমার ব্যাপারে এখানে কিছু বলা আছে। থ্যাংক ইউ।